পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিবর্তনের সাথে সাথে কমলা আলোতে সুসজ্জিত হয়ে গেছে রাইটার্স বিল্ডিং, যাকে অনেকে লালবাড়িও বলে থাকে। রাইটার্স বিল্ডিং বা মহাকরণ হলো এমন একটা বিল্ডিং যা অনেক ঘটনার সাক্ষী বহন করে আছে। সেই সব ঘটনা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। বিল্ডিংটার বয়স প্রায় 246 বছর। আজ এই বিল্ডিংটার ইতিহাস এবং বিল্ডিংটার সাথে জড়িত বিভিন্ন ঘটনাবলীর বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, যা আপনাদের গায়ের লোম খাড়া করে দিতে বাধ্য। চলুন তাহলে শুরু করা যাক। রাইটার্স বিল্ডিং হলো কলকাতার অন্যতম ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং। এটি বহু বছর পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় হিসাবে ব্যবহৃত হয়েছে। এর ইতিহাস শুরু হয়েছে 1777 সাল থেকে, যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটার বা জুনিয়র ক্লার্কদের থাকার ও কাজের জন্য একটি ভবনের নির্মাণ শুরু হয়। স্থপতি ছিলেন থমাস লিওন। 1780 সালে এই ভবনটি তৈরি হয়। শ্রাবণ্য রায়চৌধুরী পরিবারের বংশধরদের থেকে জানা যায় যে এইখানে রাইটার্স বিল্ডিং তৈরি হওয়ার আগে এখানে তাদের কাছারি বাড়ি ও শ্যামসুন্দর মন্দির ছিল। 19 ও 20 শতকের শুরুতে ভবনটিতে একাধিকবার সম্প্রসারণ ও সংস্কার করা হয়। এই বিল্ডিংয়ে রয়েছে প্রাচীন গ্রিক সভ্যতার দেবদেবীদের অনেক মূর্তি। এই ভবনের মাথায় রয়েছে প্রাচীন রোমান সভ্যতার জ্ঞান, যুদ্ধ ও ন্যায়ের দেবী মিনার্ভার মূর্তি। রাইটার্স বিল্ডিংয়ের জন্য বরাদ্দ করা হয় 37,850 বর্গফুট জমি। কলকাতায় এটাই নাকি প্রথম তিনতলা বাড়ি ছিল। নতুন ভবনে যারা কাজ করবেন তাদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য সচেষ্ট ছিল ব্রিটিশরা। ইংল্যান্ড থেকে আসা তরুণরা বাধা পাচ্ছিলেন ভাষা সমস্যার জন্য। সেই ভাষা প্রশিক্ষণের জন্য তৈরি হলো ফোর্ট উইলিয়াম কলেজ। 32 জন পড়ুয়ার বসবাসের জন্য এখানে বিশেষ রকমের ব্যবস্থা করা হয়েছিল। এখানে ছাত্রদের থাকার জন্য গড়ে তোলা হয় ছাত্রাবাস, পরীক্ষা দেওয়ার জন্য গড়ে তোলা হয় পরীক্ষার হল, লেকচার হলও গড়ে তোলা হয়েছিল এবং 4টি লাইব্রেরি সহ বেশ কিছু নতুন সংযোজন হয়েছিল এই 2 দশক ধরে। এই কলেজ তৈরির মূল লক্ষ্যই ছিল রাইটার্স বিল্ডিংয়ের জন্য দক্ষ কর্মী নিয়োগ করা। ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে রাইটার্স বিল্ডিং ছিল ওতপ্রোতভাবে জড়িত। দিনটা ছিল 8ই ডিসেম্বর আর সালটা ছিল 1930 সাল। এই দিন মহাকরণে ব্রিটিশ অফিসারের ছদ্মবেশে 3 জন বীর বিপ্লবী প্রবেশ করেছিল। তাদের নাম হলো বিনয়, বাদল, দীনেশ। বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত। তারা এখানে ব্রিটিশ পুলিশের অত্যাচারী অফিসার কর্নেল সিমসনকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পরে ভবনের ভেতরে নিরাপত্তারক্ষী ও কমিশনার টেগার্ডের নেতৃত্বে পুলিশ বাহিনীর সাথে বিপ্লবী 3 জনের যে সংঘর্ষ হয় তা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। পরবর্তীকালে এই ঘটনা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তীর উদ্যোগে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এই স্মৃতিফলকটি উৎসর্গ করেছিলেন। দিনটা ছিল 1985 সালের 8ই ডিসেম্বর। মহাকরণের ঠিক উল্টো দিকেই রয়েছে বিনয়, বাদল, দীনেশের আবক্ষ মূর্তি এবং পরবর্তীকালে ডালহাউসি স্কোয়ারের নাম পরিবর্তন করে বিবাদীবাগ রাখা হয়। 1947 সাল থেকে এটি পশ্চিমবঙ্গ সরকারের প্রধান প্রশাসনিক দপ্তর হিসেবে ব্যবহৃত হতে থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনিক দপ্তর ছিল এটা। পরবর্তীকালে 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত এখানেই প্রশাসনিক কাজকর্ম চালিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিল্ডিংটাকে ইংলিশে রাইটার্স বিল্ডিং বলা হলেও বাংলায় একে মহাকরণ বলা হয়। কিন্তু এই রাইটার্স বিল্ডিংকে মহাকরণ বলা হয় কেন? রাইটার্স বিল্ডিংকে মহাকরণ বলার কারণ হলো মহাকরণ শব্দটি এসেছে সংস্কৃত ও বাংলা প্রশাসনিক পরিভাষা থেকে। মহা অর্থাৎ প্রধান বা বৃহৎ, করণ কথার অর্থ হলো দপ্তর বা অফিস বা প্রশাসনিক কার্য পরিচালনার স্থান। তাই এই বিল্ডিংকে মহাকরণ বলা হয়।